আচার ঠিক ছিল না, তাই লক্ষ্মী ছাড়া হয়েছে। কিন্তু তাই বলে লক্ষ্মীকে কি নারায়ণ ছেড়ে থাকতে পারে? পাতাল মানে কি? পাতালে কি আছে? জল আছে। জলের অপর নাম কি? নারায়ণ। আচ্ছা, লক্ষ্মী এলো কোথায়? নারায়ণের কাছে এসেছে। নারায়ণ বলছে, দেখো তুমি স্বর্গ থেকে চলে এলে, কিন্তু আমি তোমাকে বুকে করে রাখবো। তার মানে কিন্তু নারায়ণ তাকে বুকে করে রেখেছে। এখানে পুরুষ কোথায় তাকে ছেড়ে দিয়েছে? আপনারা জনগণ বিচারক মন্ডলী, আপনারা বিচার করুন। ত্রেতা যুগের মাঝখানে বলছে, সীতা পঞ্চম মাস গর্ভবতী অবস্থায় সীতাকে বনে পাঠিয়ে দিলে কেন? এর মাঝখানে বিরাট তাৎপর্য আছে, লোকশিক্ষা আছে। কি? সীতা দেবীকে অনেকেই বলছে যে দীর্ঘদিন রাবণের ঘরে ছিল, পর পুরুষের কাছে ছিল, এ বোধহয় কলঙ্কিনী। তো যাদের মুখে তো আর হাত দেওয়া যায় না। রামচন্দ্র সেদিন মর্যাদা পুরুষত্ব। আমি সেদিন রামচন্দ্র, আমি চিন্তা করলাম আমার সীতার গর্ভে যে সন্তান আসছে, সেই সন্তান তো অনাচারী হয়ে যাবে যদি মায়ের কুকথা শোনে, মায়ের চরিত্রের জন্য যদি হানিকর কথা শোনে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম সীতাকে পাঠিয়ে দেওয়া কোথায় উচিত না, যে জায়গাতে বাল্মীকির তপবন। অন্য কোনো বনে পাঠিয়েছে কি? বাল্মীকির তপবনে, যে জায়গায় অহরহ রাম কথা উচ্চারণ হয়, এই জায়গাতে লোক শিক্ষা। আমাদেরও ঘরের যত মেয়েরা গর্ভবতী হয়, স্বামীর ঘর থেকে বাবার ঘরে তাদেরকে নিয়ে আসা হয় 5 মাস অবস্থায় কিংবা 7 মাস অবস্থায়। কিন্তু এখন ভালো ছেলে কেন জন্মায় না বলুন তো? একটু আরাম করে থাকবে, একটু সুস্থ থাকবে। মেয়েরা ঘরে এলো, ঘরে আসার পরে বাবা, সেখানে সীতা দেবী রাম কথা শুনেছেন, হরি কথা শুনেছেন। আর এই জায়গাতে এখন আর গীতা, ভাগবত, চণ্ডী, এখন তো বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলে একটু রামায়ণ, একটু হরিকথা, কীর্তন এসব না শুনে বাবা মোবাইলে খুচুম খাচুম করে ঠেলাঠেলি করে লাগিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের ছমছমা গান। মাও শুনছে, মায়ের গর্ভে যে ছেলেটা আছে সেও শুনছে। সেও শোনার পর যেমনই ছেলে ভূমিষ্ঠ হইল, মায়ের যেমন আচরণ হয়, ওই সব মাদের দোষ। আমি এরকম করে বলতে চাই না, আমার খুব লজ্জা লাগে, চরম লজ্জা লাগে। তা সত্ত্বেও না বললে নয়। আসলে কি, এখনো মা গর্ভ অবস্থায় যদি বিয়ে বাড়ি গিয়েছে, বিয়ে বাড়ি গিয়ে যদি মনে মনে ভাবে আমার দুটোখানি ছিঁড়ে গিয়েছে, অনেক জুতো বোঝাতে ভালো ভালো দুটো জুতো নিয়ে নিই, মানে নিজের জুতো ফেলে দিয়ে অন্য বেশ ভালো স্যান্ডেল চুরি মানে নিয়ে নিল আর কি, জুতো নিয়ে নিল। মায়ের পেটে যে ছেলেটা আছে, মা যদি জুতো চুরি করে, সে ছেলেও তো ভিতরে মায়ের যা জ্ঞান আছে, মায়ের জ্ঞানটা তো ছেলের কাছে যাবে। সেই দিয়ে তখন বড় হয়ে জুতো চুরি করবে না বাবা, কত কি যে চুরি করিবে, এসব কিন্তু ওই মায়ের দোষ। মাননীয় জনপদ তাই রামচন্দ্র হয়ে সীতা দেবীকে 5ম মাস তাকে গর্ভ অবস্থায় তপবনে পাঠিয়েছিলাম। আর তারপর যুগে রাধারানী হইল নাকি 100 বছরের বিরোহিনী। এ কার কারণে? এর নিজের জন্যই নিজে তাকে কাঁদতে হয়েছে। যারা একটুখানি ভাগবত পুরাণ পাঠ করেছেন তারা ভালোভাবেই জানেন, সেদিন আমি হচ্ছি কৃষ্ণ, আমি তো কারো একার নয়, কৃষ্ণ তো সকলের। কৃষ্ণকে যে ডাকে কৃষ্ণ তো তারই, কৃষ্ণ তো এমনই একজন পুরুষ। কৃষ্ণ রাধারানীকে ত্যাগ করে, ত্যাগ মানে কি, রাধারানীর নিকট থেকে সরে গিয়ে দেখেছে বিরজার নিকটে গিয়েছেন। রাধারানী দেখছেন আমার কাছে কৃষ্ণ নাই, আজকের কথা নয়, এই তারপরের কথা নয়। কৃষ্ণ যেমনই বিরজার কাছে গিয়েছে, রাধা দেখছে সর্বনাশ, কৃষ্ণ গেল কোথায়? রাধারানী এদিক ওদিক খুঁজতে খুঁজতে খবর পেয়ে গিয়েছে বিরজার কুঞ্জে গিয়েছে, বিরজার ঘরে গিয়েছে। রাধারানীর আগে খুঁজতে গিয়ে বিরজার কুঞ্জের দ্বারে গিয়ে বলছে, তুমি দরজা ছেড়ে দাও। কাকে বলছে না? শ্রীরামকে। শ্রীরাম দ্বারের সেখানে দারোয়ান আছে, পাহারা দিচ্ছে। বলছে না, আমার তো দরজা ছাড়া যাবে না। যেমনই দরজা ছাড়া যাবে না বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, আমাকে আমার প্রাণবধূর সাথে মিলতে দেবে না, তুমি অসুরের মতো আচরণ করছো, যাও তুমি অসুর বলে চলে যাও। শ্রীরাম বলছে, দেখো আমার তো কোনো অপরাধ নাই,
তুমি কিছুক্ষণের বিরহ সহ্য করতে পারলে না? আমিও যদি সেই পরম পুরুষের ভক্ত হয়ে থেকে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, এই ক্ষণিক বিরহ সহ্য করতে পারলে না, তোমাকে 100 বছর ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। আপনারা বিচারক, আপনারা বিচার করুন, দোষটা কার? যে জিজ্ঞাসাটা করেছে তার উত্তরে কথা বলা। চতুর্থ, কলিযুগে মাঝখানে গৌর হয়ে এলে বিষ্ণুপ্রিয়া 2 নম্বরে বিয়ে করলে, তার আগে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলে কেন? বলছে বিয়ে করে যদি তুমি বউয়ের মন ভরাতে পারবে না, বিয়ে করলে কেন? আরে ছি ছি ছি, কর্মের ফল ফলে চিরকাল, পারে না জীব তারে ছেড়ে ফেলে দিতে। কে এই বিষ্ণুপ্রিয়া, কে এই লক্ষ্মীপ্রিয়া তুমি জানো না, কিন্তু গৌর হরি সেদিন তো জানে। এরা পূর্ব জন্মের কর্মফল ভোগার জন্য এই জন্মে এসেছে গৌর হরি, তাই তাদেরকে ত্যাগ করে জগজীব উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করে জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে নাম প্রেম বিতরণ করে গিয়েছেন। এ জায়গায় পুরুষ খারাপ করেছে না ভালো করেছে? তবে হ্যাঁ, এদের প্রচন্ড রকম দোষ আছে। দোষটা কেমন? ও নিজেই বলছে এই জগতে কেউ কোনোদিন পায় না, দেখো, নারীর মান, নারীর মন কোনোদিন কেউ কোনোদিন পায় নাই। আবার নারীকে মানও নাকি কেউ দিতে পারে না। নারীকে আমরা মান দিয়েছি কিন্তু মন পায় না, কেননা এরা বড় অভাবী, এদের আশার শেষ নাই। এদের আছে 18 কলা, 1 নয় 2 নয়, 18টা কলা। আপনারা দেখে থাকবেন, বিশেষ করে এই মেয়েটা গান করছিলাম, দেখেছেন মাঝে মাঝে বুড়ো আঙুলটা যেন নিচের দিকে চলে যাচ্ছিল। এই ক্যামেরাতে সব ধরা পড়েছে, মানে বুড়ো আঙুলটা যেন মাটি খুঁজছে, মানে মাটির নিচে 1 কলা বইয়ে রেখে নিয়েছে। এদের বাবা আছে 18 কলা, জানে অনেক ছলা কলা। হ্যাঁ, তাই এদের এই কলা কৌশলে পুরুষ কখনো কখনো হয়তো ভুলিয়ে যায়, কেননা পুরুষ হচ্ছে খুবই আলা ভোলা মানুষ, তো জগৎ সংসারের মাঝখানে এই পুরুষ সমস্ত কিছুই করেছে। তুমি বলছো পুরুষকে তোমরা সৃষ্টি করেছো, আর পরম পুরুষের নিকট থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আমি প্রমাণ দেবো গানে গানে, ভাব জাগাবো সবার প্রাণে, তাতে কোনো ক্ষতি নাই। যেখানেই 10 সেইখানেই ভগবান, 80 হন অধিষ্ঠান, 10,000 রাখেন মান, তারই মান্য হয় এই চরাচরে। আমি 10 চরণে পরিণতি, বলুন আর সম্প্রতি আপনারা আশীর্বাদ করবেন এই দিন দিন করে। অল্প করি দেখান্ত, বলুন আর অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায়। পাঁচালির প্রবন্ধ ধরি, লাগাই গানের আড়ি, যত ভক্তগণে হরি হরি মানে জনগুলো ধরি যেন। ও নারী তুই জানিস, আরে তোর মন জানে, ওরে কবে তোর ফুটবে কুসুম, ও তোর মনে বাগানে। পাগলি রে পাগলি তুই জানে, তোরে মনে জানে, কবে রে তোরে ফুটবে কুসুম ওই মনের বাগানে। পাগলি তুই জানে, তোরে মনে জানে, কবে রে তোরে ফুটবে কুসুম মনের বাগানে। পাগলি তুই জানে, তোরে মনে জানে, কবে রে তোরে ফুটবে কুসুম মনের বাগানে। পাগলি তুই জানে, তোর মনে জানে, কবে রে তোরে ফুটবে কুসুম মনের বাগানে। কবে যে এর মনির বাগানে ফুল ফুটবে একমাত্র ওই নারী বোধ হয় ভালোভাবে জানে, কেননা সে পথ চেয়ে বসে আছে প্রাণনাথ। ওরে কবে ফুটবে অলি, ও তোরে কবে ফুটবে কলি, জুড়বে অলি মনে মাথা বেগুন
তো হ্যাঁ। একটুখানি নড়িয়ে দিলেই হইল হইল। এটা সব পাগলার মতন সব ফ্যা 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 করে ডাক্তার। আর বেটা ছেলের নাচকে বলে তাণ্ডব নৃত্য। যুক্তির গান করিলাম, পুরুষের নাচকে বলা হয় তাণ্ডব নৃত্য, আর তো সে কারণেই পুরুষ হচ্ছে নটরাজ, আর এদের নাচকে বলা হয় লাস্য। একবারে সেই ভাদর মাসের নদীর মতো একে বিকে একে বিকে ঝুলতে ঝুলতে চলে এদের নাচ হচ্ছে সেই রকম। ভেবে দেখলাম নাই তো নারীর জ্ঞান, আমি ভেবে দেখলাম নাই তো নারীর জ্ঞান, পুরুষকে দিল না সম্মান, ওগো কাঁচা কথায় মনে ভরালো, নিজেকে করিল অপমান। এই খাতা কথাই মনে পড়ালো, নিজে করলো অপমান। পুরুষ ছাড়া নারীর সম্মান, এই পুরুষ ছাড়া নারীর সম্মান, দেখো পুরুষ ছাড়া নারীর সম্মান আসে না তো ভুবনে। আসে না তোর ভুবনে ভাই, আসে না তোর এই আসে না তোর ভুবনে ভাই, আসে না তোর। তুই জানে তোর মনে জানে, কবে রে তোর ভুলিবে তুষার মনের বাগানে। আমি তুই জানে তোর মনে জানে, কবে রে তোর ভুলিবে তুষার মনের বাগানে। অন্ধ যদি হর্ষ ভরে অন্য দেখার ইচ্ছা করে, অঙ্গ যদি হর্ষ হেবে, অঙ্গ দেখার ইচ্ছা করে। ওরে আইন ধরে চালি ধরে অঙ্গ দেখা যাবে কেনে। এই অঙ্গ দেখা যাবে কেনে? একজন অন্ধ তার চারিদিকে যদি আয়না লাগিয়ে দেওয়া যায়, তাহলে কি সে নিজের অঙ্গ নিজে দেখতে পাবে? এই প্রকৃতি আমি যদি না থাকি, তাহলে সে তো অন্ধই। এ মেয়েরা বিশেষ করে কাছে থাকলে বুঝলেন, আগে যাবে না আমার। কাছে থাকলে এ যেন কামড়ায়, আর দূরে গেলে আপনারা কি বলেন প্রচলিত বাংলা, কাছে থাকলে কামড়ায় আর দূরে গেলে হামলায়। এ যেন কাছে থাকলে কামড়ে দেবে, দূরে গেলে চিৎকারে করিবে। তাদের থেকে কামড়ে দেবে, দূরে গেলে চিৎকার করবে। ওগো সাজা না পেলে রাজা বলে না, এর দিন ভুবনে। এই দিন ভুবনে। বাবা বাবা। সাজা না পেলে পেলে হ্যাঁ রাজা বলো, কোথায় কথা নাই? আমি এখন বেঁচে আছি, তাই এরা তো ভুতনি। আমি যখন মরে যাবো তখন রাজা, ও রাজা গো, রাজা কোথায় গেলাম? হ্যাঁ, রেশাতে না পেলে রাজা বলে সাজা না পেলে রাজা বলে না, ভেবে দেখো তুমি মনে। এই ভেবে দেখো তুমি মনে হয়, ভেবে দেখো তুমি মনে হয়। তুই জানে তোর মন জানে, কবে রে তোর ফুলবে কুসুম মনের বাগানে। পাগলি তুই জানে তোর মনে জানে, কবে রে তোর ফুলবে কুসুম মনের বাগানে। পাগলি তুই জানে তোর মন জানে, কবে রে তোর ফুলবে কুসুম মনের বাগানে। তুমি ভাবে ভাবে এনে একটু ভাবে ভাবে জেনে যাও। তুমি কত ভালো, তুমি স্বামী খাইছিলে এই ভাবে ভাবে জেনে যাও, স্বামী ঘাটি ছেড়ে খাই। যে আমি স্বভাবত সুকান্ত বলছি। আমার বউ একদিন রাত করে চলে গেল, তা আমি 750 মিল মাছ নিয়ে এলাম, রান্না করে ছেলেটাকে আমি ধরে মানে ছেলেকে মানে নিজেই প্রমাণ করতে চাইছে না, মেয়ে ছেলে না থাকলে পরে সংসার সুখের হয় না। হ্যাঁ, এ আবার কেমন কথা? হ্যাঁ, এ আবার কেমন কথা? এ নিজের স্বামীরও মাথা খায়, প্রমাণ আছে শাস্ত্রের মাঝখানে, ছেলের মাথা খায়। একটা শাস্ত্র বলবার একটা লৌকিক কথা তো প্রমাণ দিয়ে দেবো আপনাদের সামনে। এরা কেমন স্বামী মাথা খেয়েছে, কে বাসর ঘরে গান্ধারী নিজের স্বামীর মাথা খেয়েছে, তাহলে সে স্বামী খাই
আবার অন্ধ ধৃতরাষ্ট্র তাকে সে স্বামীত্বে বরণ করলো। তা আপনারা সবাই জানেন, যদি কোনো স্বামী অন্ধ হয়, মেয়েটা তো বুদ্ধিমতী হলে সে তখনই এ কথাই বলবে, আমার স্বামী অন্ধ, কপাল বন্ধ, কিছু ভিক্ষা দাও আমায়। কিন্তু সে জায়গাতে এই মেয়েটা তা না করে স্বামী অন্ধ বলে নিজেও চোখে কাপড় বেঁধে নিল। তার মানে এই নারীর কোনো মর্যাদা, নারী সে তার স্বামীত্বের কোনো মর্যাদা ফিরাই দিতে পারল। সেই এর মাথা খেয়েছে খেয়ে গঙ্গা নামে একটা নেই, শান্তনু ধরণী, শান্তনু রাজার ছিল সে সহধর্মী। মহাভারতের কথাই এটা, একথা জানেন সর্বজন। একটা একটা করে পুত্র প্রসবে করেছে করিয়া যতন, একটা ছেলে জন্ম নিল সে আবার জলে দেয় বিসর্জন। শান্তনু পিতা তখন ভাবে মনে মন, নিদারুণে কষ্ট যন্ত্রণা শান্তনু পাই মনে। একটা নয় দুটো নয় বাবা, সাতটা ছেলে ভাষায় অবলীলাক্রমে। এবার অষ্টম সন্তান যখন ভাসাইতে গেল, স্বামীকে ছেড়ে দিয়ে ছেড়ে লইয়ে সে পালাইয়ে গেল। তাহলে এ ছেলের মাথা উঠিয়েছে, এ কেমন ধারা হয় জননী, কেমন ধরা হয় জননী। কিছু ভেবে পাই না আমি, এই কেমন ধরা হয় জননী, কিছু ভেবে পাই না আমি। ও চান বাবা, বসো বসো বসো, চরম পরিশ্রম করছে। এই বেকার ছেলে বললি, হ্যাঁ তো মেয়ে ছেলেরাও ঢাক ঢোল বাজাইছে। বসে বসে বাজাও। মেয়েরা এইভাবে দুটো আসর, দুজন কবিয়ালকে কোনো মেয়ে ছেলে তো এইভাবে ঢোল নিয়ে বুঝিতে পারবে না। এই রীতিমতো বাবার বেটা বলে, হয় বাবা খুব সুন্দর ছেলে, খুব সুন্দর, বুঝো বাবা, কোনো চিন্তা নেই। আরে গান তো গাইবো আমি, তুমি একটু সংগত করবে, মজার করে সংগত করবে। আচ্ছা, এই বাবা জগতের মাঝখানে মেয়ে ছেলে যে কত দামি সেটা একটুখানি প্রমাণ দিই। আমাদের বিক্রমপুরে সবাই ভালো, আমার এই মধ্যে কি এই মাঝখানেই বা কেন বলি, সমাজের মাঝখানে যা ঘটনা ঘটেছে কি জানেন? এক মোড়ল মশাই, তিনি বিয়ে থাক করেছেন। এখানকার মানুষ কিছু গল্প শুনতেও ভালোবাসে নাকি? তো মোড়ল মশাই তিনি বিয়ে থাক করেছেন, তার মা বেঁচে আছেন, বাবা মারা গিয়েছেন। বছর ঘুরতে না ঘুরতে মা বলছেন, আরে বাবা একটা নাতি নানি এলে ভালো হতো। যাই হোক, একটা সন্তান হয়েছে, খবর আসছে আর কি, ছেলে শ্বশুর বাড়ি থেকে মোবাইল ফোনেই খবর চলে আসছে যে সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে মেয়ে। যাই হোক, প্রথম যেটাই হয়েছে খুব ভালো। সে ঠাকুমা, সে তখন ঠাকুমা হয়ে গেছে, ঠাকুমা বলছে যে, ওরে বাবা আমাদের এই ঘরে একটা নতুন প্রদীপ এলো, সে যাই হোক, ছেলেই হোক আর মেয়ে হোক, মেয়েও হবে কন্যা রত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন। তো মেয়ে যখন হয়েছে তাতে কোনো ক্ষতি নাই, ও আমাদের ঘরে যখন হয়েছে ওর নাম রাখিস অনুজা। কিছু মনে করেন না, একবারে অনু পরমাণুর মতন ভালোবাসা দিয়েছে, ওর নাম রাখিস অনুজা। যাই হোক, বছর 3-4 পরে ছেলেকে বলছে, বাবা বংশ বাড়িয়ে দিতে একটা ছেলে না হলে হয়। মেয়ে যতই শিক্ষিতা হোক আর যাই হবে হোক না কেন, সে তো পরের বাড়ি চলে যাবে, বংশ রক্ষা করবে কে রে বাবা। বছর 4-5 পরে বুঝলেন। যাই হোক, আবার বৌমা গর্ভবতী হয়েছে, গর্ভবতী হওয়ার পরে সে আবার বাবার বাড়ি গিয়েছে। এইবার বললেন, এই বাচ্চা যে মেয়েটা অনুজা, এই কিন্তু ফোন ধরার মতন হয়েছে, এ ঠাকুমায়ের কাছেই আছে, আর কপাল করে সেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ফোন আসছে, ও ঠাকুমা, ঠাকুমা গো আমার যাবার বনি হয়েছে। ঠাকুমার মনটা একটু খারাপ হয়েছে। আরে বিচি, এই বিচি মানিয়ে যেন সব মানছি, আবার বিচি। ও ঠাকুমা, তা আমার তো নাম শুনেছি তুমি রেখেছিলে অনুজা, তাহলে আমার বোনের কি নাম হবে? ঠাকুমা একটু রাখতে রাখতে বলেছে, অনুজা, ওই যাইয়ে যাইয়ে মেয়ে করে অনুজার বোন তনুজা, অনুজা নাম রাখা হয়েছে।
বেশ কিছুদিন গত হয়েছে। এবারে তখন বোধহয় অনেকটা বয়স হয়ে গিয়েছে। বলছে, বাবা একটা বংশ বা পিতার মতন কাউকে পেলাম মাঠে, কেউ কি আসবে না? কিন্তু কথাতেই আছে, হাম দো হামারা দো, ছোট পরিবার সুখী পরিবার। দুটি তো মেয়ে হয়েছে, যাই হোক চেষ্টা চৈত্রী করে আবার বললেন গর্ভবতী হয়েছে। কিন্তু আবার খবর আছে, আবার সর্বনাশ ব্যাপার। তখন এই ঠাকুমাকে যেমনই বড়টা একটু শিয়ানা হয়েছে, তো বড়টা গিয়ে বলছে, ঠাকুমা আমি অনুজা, আমার বোন তনুজা, আমাদের যাবার বলে হয়েছে কি না আমরা যাই। ঠাকুমা তখন রাগে রাগে বলছে, অনুজার বোন তুই তনুজা, আর তনুজার বলে আমার মনে হয় আর আমার বেঁচে থেকে কাজ নাই, এবার মুরগি। মেয়েদের শত্রু বাবা মেয়েরা। আপনারা দেনা পাওনা করেছেন, রবীন্দ্রনাথের দেনা পাওনা। রবীন্দ্রনাথের দেনা পাওনার মাঝখানে নিরুপমা যে চরিত্র, তার শাশুড়ি তার ননদের অত্যাচারে নিরুপমার অকাল বিয়োগ ঘটেছিল এই জগতের মাঝখানে। তাই হাজার হাজার নিরুপমা এখনো পর্যন্ত তারা ধ্বংসপ্রাপ্ত হয়। তাদের জন্য মেয়েদের শত্রু যে মেয়েরা। নারিকাল নাগিনী, নারিকাল সাপিনী, নাগে রঙে সাইলে নারী কাল লাগিনি কাল সাপিনী সংসার রে, নারী কাল লাগিনি কাল সাপিনী সংসার রে। এই সমাজে যত ব্যভিচার, এই সমাজে যত বিচার, এই নারী গায়ানি রোধে সংসার রে, নারী কাল লাগিনি কাল সাপিনী সংসার রে। শোনো শোনো প্রিয়তমা গো, মিথ্যা বলে জ্ঞানে শাস্ত্র হতে সমাজ বর্তমান দর্শনে। এই নারী জাতি তারা জানবে কি করে জ্ঞানের বাতি। এদের লোভ আকাঙ্ক্ষার প্রভু তো শেষ নাই। এটা কেমন করে সমাজে কল্যাণ আজকে করে যায়। একজন নারী আর একজন নারীর সুখে সুখে হতে পারে না। সেই কারণে সমাজে এবং গৃহে আজকে বড় দুঃখ যন্ত্রণা। যদি শাস্ত্রের মাঝে যায়, রাধারানী তিনি কেঁদেছেন, আগে তো কথায় কথায় উত্তর দিয়েছি। তিনি কেঁদেছেন কেন, কাঁদছেন কেন? চন্দ্রাবলীর কুঞ্জে কিংবা বিরজার কুঞ্জে জানি গিয়েছিল শ্যাম। আজ শ্যামী দর্শনে রাধা রানীর বাঁচে না বুঝি প্রাণ। দেখো সেই কারণে রাধা রানী শ্রীরামে অভিশাপে দিল, নিজ প্রাণপতির ভালোবাসা ছিনিয়ে নিতে চাইল। এই কারণে লন্ডন রাধা রানী করে আবার যদি চলে আসি আমি বাস্তব সমাজ মাঝারে। বাস্তব সমাজের মাঝে বিচার করুন যত জ্ঞানী গণে। দুই সতিনী লইয়া ঘর করেছে এমন পুরুষ আছে সমাজের মাঝে। দুই সতিনী লইয়া পুরুষের কোনো সমস্যা নাই। শাস্ত্র বলছে পুত্রানাং ক্রিয়তে ভাজা পুত্রং পিণ্ডং প্রয়োজন। কেন পুত্র? পুত্রের দ্বারা বংশের পিতা পুরুষকে পিণ্ড দান করা হয়, তাই পুত্র প্রয়োজন। বরণের কোন এক মোড়া মশাই বিবাহ করিল, আরে বসে থাকার মতো মন যে নয়, লাফিয়ে উঠে বসে বাবা হারি বাবা রে বাবা। কোন এক মোড়া মশাই বিবাহ করেছে, দীর্ঘদিন ধরে সন্তান জাতি কার না হয়েছে। বয়স তাহার 45-46 হয়ে গেল। তারা প্রতিবেশী তখন বলিতে লাগিল, জমি জায়গা ধন সম্পদ কত কিছু নয়, তুমি আবার
তোমারই একটা বিবাহ করব মিথ্যা কথা নয়। অতি গোপন ভাবে মোরল মশাই বিবাহ সেজেছে, কথাই আছে বৃদ্ধস্ব তরুণী ভার্যা, কথা নয় কোন 40 বছরের পুরুষ আরে 24 বছরের রমণীকে হয় নতুন পত্নীর সাথে প্রেমে পড়ে যায়। বড় বউ মনে মনে চরমে দুঃখী হলো, ছোট বউ আনন্দেতে দিন কাটাতে লাগলো। বড় বউয়ের মনের মাঝে হিংসা লেগে যায়, আমার স্বামীকে বশীকরণ করতে ইচ্ছা হয়। মেয়েদের মধ্যে এই বশীকরণ করার ভাবনাটাও আছে নাকি? সমাজটাও শুনে কেমন করে বশীকরণ করা যায়, কেমন করে বশীকরণ করা যায়, এমন কিছু জড়িবুটি খাওয়ালে হবে নাকি? বিজ্ঞানসম্মত যুগ আবার কেন মেয়েদের শত্রু নেই। ছোট বউ বাবার বাড়ি গিয়েছে, আর বড় বউ দুজনের মধ্যে ভাগ বাঁটোয়ারা হয়ে গেছে। আমার মায়েরা যেন কিছু মনে করেন না বাবু, আমার ভোট যায়, আমার অভিনয় যা নয় তাই করার নামই তো অভিনয়। তথাপি সমাজ দর্শনের সত্য কথা। ছোট বউ বাবার বাড়ি গিয়েছে, আর বড় বউ সে আগে এসেছে তো তার আগে অধিকার, সে ডান দিকটা বললেন ভাগ করে নিয়েছে। মাঠে চাষাবাদ করে এসেছে। যাই হোক, এবারে তখন তেল মাখাবে, বলছে ছোট যখন বাপের বাড়ি গিয়েছে আমি আজ আমার দিকটা আমি তেল মাখাবো, মানে ডান হাতটা মাখাবে তেল, ডান পাটা তেল মাখাবে। মোড়ল দেখছে তাহলে আমি বাঁ দিকে যদি আমি নিজে নিজে হাতে করে তেল নিই এইখানে বিপদ হয়ে যাবে। যাই হবে হোক, ওই পায়ে তেল দিয়েছে তো মশা লেগেছে, মাছি লেগেছে, এই ভাব নিয়ে বললাম ডান পায়ে করে একটুখানি হাঁটু দিকে একটু তেল নিচে নিচে বুলিয়ে নিয়েছে। আবার মাছি মশা লেগেছে বলে ডান হাতে যে তেলটা ছিল একটু এদিক ওদিকে লাগিয়ে দৌড়ে দিচ্ছে। এ বড় বউ বুঝতে পেরেছে আমার ভাগে তেল ওই দিকে চলে যাবে, ওটা একটু ঠেকতে ছিল বুঝলেন, ঠেকতে নিয়ে এসে দুম করে বলে আমরা হাঁটুতেই মেরেছে পায়। বলছে সর্বনাশ হইল বউ, ওকে আমার গেল। ছোট বউ বাড়ি এসে বলছে কি ব্যাপার, তুমি এভাবে খোরাচ্ছ কেন, গরুকে লাথি মেরেছে নাকি? এই মোড়ল তো সত্যি কথা বললে যদি আবার বিপদ হয়। বলছে না গো, ছোট বউকে তো বেশি ভালোবাসে, তা বলছে না গো ওই বড় গিন্নি তেল মাখিয়েছিল ভুল করে ডান পাটা আমার কিরকম চলে গিয়ে বাঁ পাই আমার পাকে এইভাবে অমর্যাদা। মোটা আবার একটা হুঁড় করে নিয়ে এসে বললেন দাম করে ডান পায়ে বাড়ি কত করে মোড়ল কাজ বেড়ে পড়ে আছে, বুঝলেন, চিটপটাং হয়ে পড়ে আছে। মাঝে মাঝে হুক্কো খেতে মন হয়, বড় গিন্নিকে বলছে হুক্কোটা এনে দাও গো, হুক্কো খাবে। তা হুক্কো খেতে খেতে হেসোটা একে তো গলা বসে গেছে, তোমাদের হাসি থেকে আমি হেসেছি। হুক্কোটা আনতে গিয়ে বললেন একটুখানি পাশ হইতে গিয়ে বাঁ পায়ে ডান পায়ে জোর আঘাত লেগেছে তো উফ করে উঠেছে। আর হুঁকো যারা খেয়েছেন তারা জানেন টানতে টানতে একটু হুক করে যদি কাশি পড়ে যায় উফ করে উঠেছে, আর ভুটা গিয়ে ওই হুঁকো সেই নলেই পড়েছে। আর কাজ মেয়ে করেছিল তো হুঁকোটা টানছিল, ভুক করে বললেন হুঁকো সেই আগুন উঠে এসে ভুকেই পড়েছে। আর বুকে যেমনই পড়েছে তখন বলছে গেলাম আমি গেলাম আমি গেলাম, ডান হাতে করে ছড়াতে যাচ্ছে, বাঁ হাতে করে। বড় বউ ডান হাত চেপে ধরেছে, ছোট বউ বাঁ হাত চেপে ধরেছে। ওটা এমন একটা জায়গায় পড়েছে, ওটা বড় বউর জায়গাও নয়, মেজো বউয়ের জায়গা। মানে আমোদপুর থানা লাভপুর থানা মিডিল জায়গায় মাঠ আর হলে যেমন পুলিশ এদিকে প্রশাসন এসে বলবো ওটা আমাদের এরিয়া নয়, ওটা ওদের এরিয়া নয়। এটা তাই এমন একটা জায়গায় আগুন পড়েছে বললেন, ওটা বড় বউর এরিয়া নয়, ছোট বউর এরিয়াও নয়। গেলাম গেলাম আগুন বুকে পুড়িয়ে ভিতর পর্যন্ত সিঁড়ি দিয়ে অঙ্কিরিং সিঁড়ি ফল। আচ্ছা এইবার বলো কাকেরা যাবো এবার
আর এদের বশীকরণ কেমন জানেন? ঠিক এইরকমই ঘটনা। আর এক মানে বড় বউ সে ভাবছে ছোট বউকে বেশি ভালোবাসে, দাঁড়া দাঁড়া আমি বশীকরণ করবো। ও বাবার বাড়ি যখন যেতে চাইবে তখনই যাবে। তা বশীকরণ কেমন করে বশীকরণ করবো? ভাদ্র মাস, মোড়ল মশাই ধরুন মাথা থেকে বাইরে এসেছে, আর এ ওই দু চারটে তাল কুড়িয়ে নিয়ে তাল একটু ঘষেছে। আর তাল ঘষার রং তো কেমন বলুন তো? একবারে ঠিক ঠিক সেই জায়গার মতন জায়গাতে মালটা লাগিয়ে দেবে। শুধু তাল লাগাইলে তো হবে না, খোল আর একটু বাবলার পাতা দুদিন আগে থেকে ভিজিয়ে দিয়েছিল, একটু পচে গিয়ে কেমন দুর্গন্ধ উঠেছে। তাল ঘষার সাথে একটু মিক্সড করে নিয়ে মোড়ল মশাই যেমন শুনিয়ে আছে, এ করেছে কি কাজ মেরে পড়ে আছে তো বড় বউ ওই তাল ঘষাটা নিয়ে গিয়ে জায়গা মতন জায়গাতে একটুখানি করে এইবার বুঝতেই পারছেন, যেমনই উঠতে গিয়েছে, হ্যাঁ উঠতে গেলেই তো হাতে হয়তো একটু হাতে ভরনা দিয়ে উঠতে যাবে। ছোট বউ কোথা ছিল কে জানে বাবু, সে হয়তো হিয়ার লাভলি ফিয়ার লাভলি করে সে প্রসাধন করে বিউটি পার্লার থেকে আসছে। বিউটি পার্লার থেকে আসার পরে যেমনই এই দেখছে সর্বনাশ, কোথা দুর্গন্ধ উঠছে, এদিক ওদিকে তাকাইতে তাকাইতে দেখছে সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ মেনছে করেছো কি? তুমি একবারে কাপড়ে চোপড়ে করে রেখেছো গো। যেমনই কাপড় চোপড় বলছে তখন চট করে উঠতে গিয়ে ডাইন হাতে লাগিয়ে গিয়ে দেখছি ভাদ্র মাস পেটে একটু কমপ্লেন বসে, কোথা থেকে কি হয়ে গেল রে বাবা, কাপড়ে লাগিয়ে আছে তো। এ যেমনই কাপড়ে হাত দিয়ে দেখছে, হ্যাঁ দুর্গন্ধ তো বুঝছে। বড় বউ সুযোগের অপেক্ষায় ছিল। বড় বউ এসে বলছে, ছোট স্বামীর অঙ্গ হতে নির্গত যে বস্তু, সেই বস্তু হচ্ছে অমৃত সমান। ব্যাপারটা বুঝতে পারছেন? স্বামীর অঙ্গ, ওই দিকে ওর নাককে কাপড় দিয়েছে বলে যে গন্ধকে ওই দিকেই চলে গেল। স্বামীর অঙ্গ হতে নির্গত যে বস্তু, সেই বস্তু অমৃত সমান। বড় বউ বলছে, আর ছোট বউ বলছে বাবা স্বামীর অঙ্গ হচ্ছে নির্গত যে বস্তু অমৃত সমান। তুমি যদি তোমার মনে যদি এত স্বামী ভক্তি, অমৃত তো মানুষ পেলে পরে চেঁচে মেরে যায়, তুমি চেঁচে খাও দেখি। এই কথাটা শোনার জন্য এরকম বলছো গো তোমার কাপড়টা একটু সরাও, মানে কাপড়টা একটু সরিয়ে নিয়ে তো যেমন আর এটা পাম করে টেনে নিয়ে পাম করে একেবারে এখান থেকে সে অনেকে বলে না লুলো ডুবিয়ে খাওয়া, একবার টেনে নিয়েছে এই পর্যন্ত চলে এসেছে। স্বামীর কাছে ভালোবাসা পেতে হবে। আরে বাবারে সবাই দেখছি চিজ করছে, ঘটনাটা এইরকমই, এইরকম ছলা কলা জানে এই মেয়ে। এ একবারে টেনে নিয়ে চান করে টানছে। আমি দেখছি আমার আমার পায়খানা একবারে ধান হাতে করে নিয়ে পরিষ্কার করে দিল। ছোট গিনি দেখছে, আরে এরকম ভাবে মাল মালকে এইভাবে চেটে মেরে দিল। স্বামী দেখছে তাহলে আমার জীবনের আশা ভরসা সব আমার বড় গিনি। সেই দিন থেকে একবার তাল বশীকরণ, এই বশীকরণ করে এরাই এইরকম বশীকরণই করে। এই বশীকরণ করে এই স্বামীকে জানি মন জোগাবে, সবই কি জানি মন জোগাবে। এমন ধারা ছড়া চাতুরি জানে, সবই কি জানি মনে জোগাবে। বলতে আজ বলেছে আসলে অনেকে করে অনেক তথ্য বাণী কি মারে এই অন্তরে বিবাহ না করেও স্বামী হওয়া যায়। শুধু হাসিতে থাকলে তো হবে না, একটুখানি ভালো কথাও দিতে হবে। বিবাহ না করেও স্বামী হওয়া যায়, এই প্রমাণ দিয়ে যাব সুসভ্য সভায়। ভারতবর্ষের মাঝখানে এমনই একটা ছেলে, পুরুষ সিংহ নামে জানি ধারণ করিলে ভুবনেশ্বরী বিশ্বনাথ দত্তের ছেলে সেজন হয়। নরেন দত্ত নাম বাবা মিথ্যা কথা নয়, রামকৃষ্ণের নিকটেতে সেজন চলে এলো। ও বই আমার প্রিয়তমা কথা
শুনে চলো, এর আগেতে রামকৃষ্ণের কথা বলি আমি। বই আমার প্রিয়তমা শুনে চলো তুমি, রামকৃষ্ণের সহধর্মিণী এই সারদা হয়। সারদা একদিন এসে রামকৃষ্ণ হয়, শোনো শোনো যোগ ঠাকুর, মা হব আমি। আমার যত সমবয়সী সবাই হলো জননী। ঠাকুর তখন হেসে হেসে সারদাকে কয়, তুমি সারদে মা হবে, মিথ্যা কথা নয়। তবে একটা দুটো ছেলের মা, হাজার হাজার ছেলের হবে জননী। এই কথা শুনে সারদা বলেছে তখন মানি, আমাকে হাজার ছেলে মা বলে ডাকে, মাত্র হৃদয়ে পূর্ণ হবে বললাম তোমাকে। উনি বলছেন পুরুষ কি করতে পারে? মাত্র 3 মিনিটে 300, মাত্র একদিনে 3000, মাত্র 2 দিনে হয়তো 3 কোটি ছেলের জন্ম দিতে পারে এই পুরুষ। কবে? ঠাকুর রামকৃষ্ণ সারদাকে বলছে, দেখো সারদা, এই জীবন যৌবন পদ্মপাতাই জলের মতন। তুমি যদি কামজ সন্তানের জননী হও, সারদে তুমি কি মা হতে চাও? বলছে আমি মা হতে চাই। মা হবে? ঠিক আছে, আগামী এই 14 দিন তোমাকে আমি মাতৃত্ব প্রদান করব। সেই রকমের পুরুষ রামকৃষ্ণ একদিকে মায়ের মন্দিরে যাওয়া চলছে, আর একদিকে মা সারদাকে ঠাকুর রামকৃষ্ণ তিনি বসিয়েছেন একটা আসনের উপরে। বলছে একবার দাঁড়াও তুমি। পায়ের তলবেশ থেকে ঠাকুর রামকৃষ্ণ দর্শন করছেন একই অতল, বিতল, সুতল, তলাতল, পাতাল, মহাভয়ঙ্কর পাতাল, সপ্ত পাতাল দর্শন করে দেখছেন একই আমার মন্দিরে যে ভবতারিণী আছে, ভবতারিণীর মাঝে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়, আমার সারদারও তো তাই আছে। তথাকথিত নিরক্ষর রামকৃষ্ণ সারদাকে দেখে মা মা বলে যেমন উচ্চারণ করেছে, হাজার হাজার ভবতারিণীর মন্দিরের যত ভক্তবৃন্দ মায়ের পূজা দেখছিল, তারা এসে দেখছে রামকৃষ্ণের ভাগ্নে হৃদয় ছোট ছিদ্র পথ দিয়ে দর্শন করছে, ঠাকুর রামকৃষ্ণ মা মা বলে ডাকছে। এই ছেলেগুলো তখন সবাই মা মা বলে ডাকলো। মাত্র 3 মিনিটের মধ্যে সেদিন মন্দির প্রাঙ্গণে 300 ছেলে সবাই মা মা বলল। তার পরদিন অমৃতবাজার পত্রিকা শিশির কুমার বসু, দি স্টেটসম্যান অফ ইন্ডিয়া, সে জায়গাতেও প্রচার করে দিলেন পরমহংস রামকৃষ্ণ সারদাকে মা বলেছেন। বিশ্বের সমস্ত দেশের জনগণ ঠিক তার 2-3 দিনের মধ্যেই সারদাকে বিশ্ব জননী রূপে স্বীকৃতি দান করলো। একবার হুলুধ্বনি হরিধ্বনি। 3 মিনিটে 300 ছেলের জন্ম দিতে পারে। এই সারদা আর রামকৃষ্ণের দেহ ত্যাগ হয়েছে। আর সারদা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নরেন্দ্রনাথ দত্ত তখন হয়েছেন স্বামী বিবেকানন্দ। আপনারা শুনলেন কথাটা, তবে কথাটা যেন একটু অপভ্রংশ হইল। বিবেকানন্দ তিনি একজন পুরুষের কাছেই সাহায্য নিয়েছেন, খেতরির মহারাজা। সেই মহারাজার কাছে সাহায্য নিয়ে তিনি শিকাগো গিয়েছেন। শিকাগোতে গিয়ে ধর্ম সম্মেলনে যোগদান করেছেন। আপনারা বক্তৃতাটাও শুনলেন। সেই সাথে সাথে স্বামীজি বলেছিলেন, লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জীবনের লক্ষ্য হলো জীবন যুদ্ধে অবতীর্ণ হওয়া। ভারতের ঋগ্বেদ, ভারতের সাম যজু অথর্ববেদ এই বাণী শেখাই সৌভাতৃত্বের বন্ধন। একজন নয়, 2 জন নয়, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এই নবীন সন্ন্যাসীকে দেখে পাগল হয়ে বলছে, শোনো গো নবীন সন্ন্যাসী, আমি তোমায় বড় ভালোবাসি। শোনো গো নবীন সন্ন্যাসী, আমি তোমায় ভালোবাসি। শোনো গো নবীন সন্ন্যাসী, আমি তোমায় ভালোবাসি। তুমি চেয়ে দেখো মোর দেহে, তুমি চেয়ে দেখো মোর দেহে আছে যৌবন রাশি। শোনো গো নবীন সন্ন্যাসী, আমি তোমায় ভালোবাসি। শোনো গো নবীন সন্ন্যাসী, আমি তোমায় ভালোবাসি।
যাহার নাম আজি বিবেকানন্দ খেলয়ে দেখো তিনি চলে যান একটা বদ্ধ ঘরের মাঝখানেতে, যেটা ইতিহাস বলছে 18 জন আইরিশ রমণী, মানে আয়ারল্যান্ডে রমণী, বদ্ধ ঘরের মাঝখানেতে নবীন সন্ন্যাসীকে লয়ে চলে গেলেন তিনি। এই 18 জনের রমণী উলঙ্গ হইল, স্বামী বিবেকানন্দকে বলিতে লাগিল, তুমি পুরুষ না কারা পুরুষ বিচার করো মনে। আজ নির্বিকার বিবেকানন্দ জানেন জ্ঞানী জনে, এরা সঙ্গে সঙ্গে বিবেকানন্দ পশুর মতো করেন আক্রমণ। তার মাথার পাগড়ি খুলে দিয়েছে মনের মতন, যত পোশাকে আশাকে তুলে দিয়েছে বিচার করা যায়। বিবেকানন্দ সেই সময়ে তারাই জ্যোতির্ময়, উলঙ্গ বিবেকানন্দ রুদ্র রূপে ধরিল। ওই মেয়ের দল তাকে দেখে আশ্চর্যান্বিত হল, অতঃপর মেয়েরা জানিল গায়ে পড়েছে, বিবেকানন্দের গলদেশে জড়াইয়ে ধরেছে। ও যে নিরাকার নির্বিকার ভাবে দাঁড়াইয়ে রয়, আজি বিবেকানন্দের বক্ষ দেশে উলঙ্গিনী নারী জানি রয়। বিবেকানন্দকে জানি সেই সময়ে বলে, তুমি যদি পুরুষ হতে এই ভূমণ্ডলে, আমায় তুমি আলিঙ্গনে করে যেতে দান। বিবেকানন্দের কপাল বিবেকানন্দের নয়ন হতে অশ্রুবাণী ধরিছে তখন। নিজের যখন হয় না, মার্গারেটের মস্তকখানা বক্ষ দেশে ছিল, টবে করে জানি অশ্রুধারা ঝরিতে লাগিল। টবে করে অশ্রুধারা যেমন ঝরেছে, মার্গারেটের সঙ্গে সঙ্গে অগ্নি বলিতেছে, তোমার নয়ন হতে কেন এমন ধারা রয়। বিবেকানন্দ সঙ্গে সঙ্গে মার্গারেটকে কয়, শোনো শোনো মার্গারেট, বলিতেছি আমি, তোমার মতো ছিল আমার ছোট এক ভগিনী, প্লেগ রোগের মাঝখানে সেজন্য মরিয়ে গেল। নিজে যে উলঙ্গ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, বলছে তোর মতন আমার একটা ছোট্ট ভগ্নী ছিল, প্লেগ রোগে সে মারা গিয়েছে, সে যদি আজ বেঁচে থাকতো আজ তোর মতনই হতো। আমার মনে হচ্ছে আমার ছোট্ট ভগ্নী আমার বুকে এসে ঝাঁপিয়ে দাদা দাদা বলে আহ্বান করছে। ওরে ভগ্নী! মাননীয় ভক্তমণ্ডলী, সেদিন স্বামী বিবেকানন্দ মার্গারেটের কামনা বাসনা তার চোখের জল দিয়ে ধুইয়ে মুছে দিলেন। মার্গারেট লুটিয়ে পড়েছে চরণে। স্বামীজি, তুমি আমাকে কি বললে সিস্টার? আমাকে তুমি সিস্টার সাজিয়ে দিলে? হ্যাঁ, তুমি জগতের মঙ্গলের জন্য হবে নিবেদিত প্রাণ, তুমি সিস্টার নিবেদিতা, আজ হতে হলো তোমার নাম। এই পুরুষকে কামনার আগুনে জেলে বসীভূত করা যায় না। স্বামী বিবেকানন্দ বিবাহই করল না, তথাপি জগৎবাসী তাকে স্বামী বলে মেনে নিয়েছে। স্বামী বলে আমি বলে গেলাম তোমার কাছে, স্বামী বলে মেনে নিয়েছে। জগতের মাঝখানে নারীর যেমন অবদান আছে, পুরুষের তেমনই অবদান হবে। এই তো বল হয়ে গেছে। হ্যাঁ, চলে গেলে হবে কি? ও গো, তুমি ইউরিয়া দিয়ে দাও ওখানে এবছর। হ্যাঁ, হয়ে গেছে। এবারে কাজ নাই বলে গুন্ড বলে আমি ছেড়ে দিতে পারলে মানছি। কেন করবে? আজ 5টা চলছে। আমাদের এই অভিনয়, পুরুষ আর নারীর রাগ অভিমান কতক্ষণ? এক বিছানায় যাবে ততক্ষণ। তাই তুমিও চুপ আর আমিও। হ্যাঁ বলো, দিয়ে ছেড়ে দাও। আর বেশি কিছু বলা ভালো না। এই বিশ্বের মাঝখানে দুজনকেই দরকার। একটা রেল লাইন সমান ভাবে চলে যাচ্ছে, কোথাও কিন্তু মিলবে না। মিলবে কোথায়? জংশনে। তা আমার ভাগ্নে এসে আমাকে 50 টাকা
এরকম আরেকটু আগে এটা তো আর খানিক লাফানি ঝাপানি হচ্ছে, এটা একটা পাম নাকি? তবে বেশি পাম দিলে আবার হেঁচাকের ম্যান্ডেল হয়তো খসতেও পারে। মেন্টাল হয়তো ঘটে পারে। এবার মিলন গীতি, আমরা দুজনের সামনাসামনি দাঁড়াবো। এবারে এসো